সাইফ বেশ প্রেম করছিল ঘুমন্ত বউটার সাথে। এমন সময় বিরক্ত করায় খুব মেজাজ খারাপ হলো সাইফের। রুমের লাইটটা অন করে দরজা খুললো। তুজা দাঁড়িয়ে আছে কবিতার হাত ধরে। সাইফের কুচকে সাইফ বেশ প্রেম করছিল ঘুমন্ত বউটার সাথে। এমন সময় বিরক্ত করায় খুব মেজাজটা খারাপ হলো সাইফের। রুমের লাইটটা অন করে দরজাটা খুললো। তুজা দাঁড়িয়ে আছে কবিতার হাত ধরে। সাইফের কুঁচকে থাকা ভুরু যুগল কিছুটা প্রশস্ত হলো। কি ব্যাপার দাদা ভাই, হঠাৎ তোমরা এত রাতে? সব ঠিক আছে তো? তুজা বলল, কবিতাকে একটু তোদের কাছে রাখতে পারবি? আমি একটু পরেই এসে নিয়ে যাব। হ্যাঁ, আসো আম্মা। কবিতাকে সাইফের কাছে দিয়ে তুজা দ্রুত পায়ে চলে গেল গেটের কাছে, কিন্তু জেবাকে কোথাও দেখা যাচ্ছে না। তুজা চারিদিকে ভালো করে চোখ বুলিয়ে নিল। না, কোথাও নেই জেবা। পেছন থেকে জোরে কারোর চিৎকার শুনতে পায়। এটা তো ওই সাদা গরুটার চিৎকার। তুজা দৌড়ে যায় ঝোপের দিকে। হাতের হারিকেনটা দিয়ে চারিদিকে খুঁজতে থাকে। আরেকবার চেঁচালে ভালো করে বুঝতে পারতো কোন জায়গায় আছে। তুজা একা একাই বলে, ঢেম নিশালি, এখন চিৎকার দাস না কেন? চারিদিকে খুঁজতে থাকে হারিকেন ধরে। কোথাও কোনো শব্দ নেই। তুজা এবার জেবাকে ডাকতে শুরু করে, জাবেদা, ওই জাবেদা, সাদা গাই, ওই মন্টু, মোটা, ওই মোটা, কোন হানে তুই? খাসি, ওই ধারি খাসি, ওই আটকুন্নি, নিপর্দ শিরে লইয়া আর পারি না, ওই মোডা মাইয়া, অহন চিল্লান মারাস না কে এর লাগিয়া। যেবার কোনো সাড়া শব্দ না পেয়ে তুজা হারিকেন হাতে ফিরে আসতে আসতে বিড়বিড় করে বলে, জান বাড়াইয়া গেছে মনে হয় নাংচুন, আর নইলে সাড়া দেন না কেন? মেহগনির বাগান থেকে বের হয়ে আসছে তুজা। এমন সময় পেছন থেকে আবারও শব্দ শোনা যায়। আহ! তুজা চমকে ওঠে, পেছনে ফিরে চেঁচিয়ে বলে, ওই বলদ মাইয়া, আমি চইলা আইতে নিলেই মারস কেন? যখন ডাকি তখন কি মুখে কি আঙ্গুল ঢুকাইয়া রাহস? ফের এগিয়ে গেল তুজা। এবার পেল জেবাকে। তুজাকে এগিয়ে আসতে দেখেই ছেলে তিনজন পালালো। তুজা দৌড়ে গিয়ে হারিকেনটা জেবার পাশে নামালো। জেবার ঠোঁটের কার্নিশ বেয়ে রক্ত পড়ছে। চোখ দুটো খোলা, পরনের নাইট ড্রেসটার বিভিন্ন জায়গায় ছেঁড়া, শরীরের বিভিন্ন জায়গায় আঁচড়ের দাগ, হাতে গলায় গালে নানান জায়গায় ক্ষত। তা দেখে রক্ত পড়ছে। এক মুহূর্তের জন্য থমকে যায় তুজা। এবার গা ঝাঁকিয়ে ডাকে, জবেদা, ওই জবেদা, জাবেদা, ওই জাবেদা। জেবা কোনো সাড়া শব্দ দেয় না। তুজা ভাবলো ওকে আগে এখান থেকে বাইরে নিয়ে যেতে হবে। হারিকেনটা রেখেই কোলে তুলে নেয় জেবাকে। শালি খাইয়া খাইয়া মোড়া হইছে খালি, ওজন কিরে বাপরে বাপ, মনে হইতেছে যেন আস্ত একটা দম্বা কোলে নিচ্ছি। আজ থেকে তোর খাওন বন্ধ নাং। তুজা অনেকগুলি পায়ের শব্দ পাচ্ছে জঙ্গলের ভেতর। এখানে সময় নেওয়া যাবে না, দ্রুত বাড়িতে যেতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী জেবাকে কোলে নিয়ে হাঁটতে বেশ হিমশিম খাচ্ছে তুজা। সাথে নেওয়া হারিকেনটাও নামিয়ে রেখে এসেছে। অতি দ্রুত বাড়ি পৌঁছাতে পারলেই বাঁচে। পায়ের শব্দগুলো ক্রমশ এগিয়ে আসছে। আর একটু এগোতেই তুজা ধাক্কা খেলো কারোর সাথে। চাঁদের স্বল্প আলোয় তুজা ঠিকই চিনতে পেরেছে সাইফকে। তুই এখানে কি করছিস? সাইফের গলা স্বাভাবিক। তুই এখানে কি করছো? তুজা বলো, দ্রুত চলো, বাড়ি গিয়ে সব বলছি। সাইফ গেল না। তুজা কিছুটা এগিয়ে গিয়েও আবারও পেছনে ফিরে আসলো। কি রে, আয়। তুমি ওকে নিয়ে এত রাতে এখানে কেন এসেছো? তুই কি পাগল হয়েছিস? আমি কেন ওকে নিয়ে আসতে যাব? আমি তো। তুজার কথা শেষ হওয়ার আগে সাইফ গম্ভীর গলায় বলল, মেরে ফেললে ওকে? কি যা তা বলছিস? ও মরবে কেন? সাইফের কণ্ঠ স্বাভাবিক। লাশ কোলে করে দাঁড়িয়ে আছো, আবার বলছো মারবে কেন? তুজা তখন খেয়াল করলো ওর কোলে থাকা জেবার সত্যি কোনো নড়নচড়ন নেই। তুজার যেন চোখ কোঠর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। কাঁপা কাঁপা গলায় বলল, ও মারা ও মারা গেল? কি কি করে? হ্যাঁ, ও কি করে মারা গেল সাইফ? একটু আগেই তো চেঁচালো। সাইফ ফিসফিস করে বলল, পাপের শাস্তি পেয়েছে। তুই কিছু করেছিস ওর সাথে? সাইফ বলল,
আমি কেন কিছু করতে যাব? যা করার ও নিজেই করেছে। কি করেছে ও? বারান্দার ওপরে পড়ে আছে জেবার নিথর দেহ। আদৌ শ্বাস চলছে কিনা কেউ বলতে পারবে না। লতিফা নিজের গায়ের শালটা মেয়ের গায়ের ওপরে ছাড়িয়ে দিল। আর মিনিট 10 মধ্যেই মানিক ডাক্তার সাথে করে চলে এসেছে। ডাক্তার এসে জেবার নাড়ি পরীক্ষা করে বলল, উনি আর তো বেঁচে আছেন, দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন। ডাক্তারের কথায় হকচকিয়ে উঠল সবাই। হাজার হোক বাড়ির অতিথি, এমন অবস্থায় যেবার কোনো ক্ষতি হয়ে গেলে হাবিব মুখ দেখাবে কি করে শ্বশুর বাড়িতে? তুজা মানিককে গলা করে ডাকে, ওই মানিক, জলদি গাড়ি বাইর কর। তুজা আর সাইফ জেবাকে গাড়িতে তোলে। শরীরটা একদম নিস্তেজ। গ্রামের হাসপাতাল তুজাদের বাড়ি থেকে প্রায় আধা ঘন্টার পথ। সঙ্গে আর কাউকে নিল না। অদিতি যেতে চাইলেও সাইফকে যেতে বারণ করলো। তুজা যত দ্রুত সম্ভব গাড়ি চালানোর চেষ্টা করছে। গ্রামের রাস্তায় এত জোরে গাড়ি ছোটানো যায় না। বাড়ির সকলে চিন্তিত। হঠাৎ করে যেবার কি এমন হয়ে গেল, বাড়ির কেউ আর ঘুমোতে পারলো না। দেখতে দেখতে ফজরের আজান পড়ে গেছে। বাইরে রান্না বান্না শুরু হয়ে গেছে। অদিতি কবিতাকে গোসল করিয়ে জামা পরিয়ে দিল। বাড়িতে নদী দিঘির কি অবস্থা কল দিয়ে জিজ্ঞেস করা হয়নি কাল থেকে। আঞ্জুমান কল করে নদীর সাথে কথা বলে নিল। বেলা 9টা-10টার দিকে সাইফ বাড়িতে আসলো। যেবার জ্ঞান ফিরেছে, হাতে স্যালাইন লাগানো। বাড়ি থেকেও লোকজন এসেছে যেবার কাছে। তুজা একটু পর আসবে। সাইফ গোসল করে পাঞ্জাবি টুপি পরে মিলাদে বসলো। দোয়া মাহফিল শেষ হলে গ্রামবাসীকে খাবার পরিবেশন করা হলো। সারাদিন চলে গেল ব্যস্ততায়। তুজা বাড়ি ফিরেছিল দুপুরে। এদিকের খাওয়া দাওয়া সবকিছু মিটে গেলে সকলে সব গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। 20-22 জন কাজের লোক মিলে সব তাড়াতাড়ি গুছিয়ে ফেলল। কবিতা সন্ধ্যা থেকে বায়না ধরেছে দোকানে যাবে মজা কিনতে। তুজা বাবার সাথে জরুরি আলাপ আলোচনা করতে ব্যস্ত। বাধ্য হয়েই সাইফই নিয়ে গেল কবিতাকে জাবেদের দোকানে। কবিতার গায়ে একটা উলের সোয়েটার আর সাইফের গায়ে একটা কালো রঙের মোটা শাল। সাইফ যেতে যেতে কবিতাকে বলল, স্কুলে ভর্তি হয়েছ? হুম। কোন ক্লাসে? 1-এ। হঠাৎ বাচ্চা সুলভ রিনরিনে কণ্ঠে কবিতা বলে উঠল, জানো চাচ্চু, আব্বাই কইছে আমারে জ্যোৎস্নার মতো শিক্ষিত বানাইব। তুমি কি জানো জ্যোৎস্না ক্যাডা? সাইফ মুচকি হাসল। কিছুটা সময় নিয়ে বলল, জ্যোৎস্না বুবুর মতো শিক্ষিত হওয়া মা। আর কিন্তু তারপর আর আমার দাদা ভাইরে ধোকা দিও না। তুমি প্রমাণ করে দিও, শিক্ষিত হইলে মেয়ে মানুষ বেইমান হয় না। কবিতা ছোট ছোট চোখ করে সাইফের দিকে তাকায়। চাচ্চু বেইমান কি? সাইফ প্রসঙ্গ পাল্টায়। ততক্ষণে তারা জাবেদের দোকানে চলে এসেছে। কি খাবে আম্মা? ওইখান থেকে নাও, যেইটা ভালো লাগে। কবিতা এগিয়ে গিয়ে বড়দের মতো করে জাবেদকে বলতে লাগলো, ও জাবেদ মামা, মুরগির গোশত দিয়ে চপ ভাজছনি? জাবেদ কাজে খুবই ব্যস্ত আর গলা উঠিয়ে বলল, 10 মিনিট বহো আম্মা, এই যে হইয়া গেছে আমার। কবিতা তুজার সাথে এসেছে প্রায় 8-9 দিন হলো। এর মধ্যে অনেকবার এসেছে জাবেদের দোকানে। পরিচিত হয়ে গেছে দুজন। কবিতা গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে সাইফের সামনে দাঁড়ালো। তুমি খাবা গোশতের চপ? মেলা ভালো হয় কিন্তু জাবেদ মামার সব। সাইফ হেসে কবিতার গাল টিপে দিয়ে বলল, আমার আম্মা যখন বলছে খেয়ে তো দেখতেই হয়। এই জাবেদ ভাই, আমারেও দিও। হ, দিমু ছোট ভাই, একটু বহেন। সাইফ কবিতাকে মাচালের ওপরে বসালো। কবিতা বাহ পা দুলিয়ে দুলিয়ে নানান রকম ছড়া কাটছে আর সাইফকে শোনাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই জাবেদ চপ ভেজে একটা ঠোঙায় করে দিল সাইফের হাতে। সাইফ টাকা দিয়ে কবিতার হাত ধরে বাড়িতে নিয়ে গেল। অদিতি ব্যাগপত্র গোছাচ্ছে। কালই চলে যাবে তারা। গোছানোর মধ্যে শুধু সাইফের জামা কাপড়। অদিতিকে যে 3টা শাড়ি ছিল সবগুলোই তো জেবা কুটি কুটি করে কেটে দিয়েছে। ওগুলো ফেরত নিয়ে কি বা করবে অদিতি? সাইফ এসে আচমকা পেছন থেকে জড়িয়ে ধরলো। অদিতি পুরোপুরি অন্যমনস্ক হয়ে কাজ করছিল। হঠাৎ সাইফ এমন ধরায় চমকে উঠল। আহ!
সাইফ অমনি অদিতির মুখটা চেপে ধরল। আমার ইজ্জতের ১২টা বাজাবে নাকি? অদিতি নিজের মুখ থেকে সাইফের হাতটা সরিয়ে বলল, ওই আপনি এমন হুটহাট চলে আসেন কেন? ভয় পেয়ে গিয়েছিলাম আমি। অদিতি ফের পেছনে ঘুরে আবার জামা কাপড় ব্যাগে ভরে মন দিল। সাইফ অদিতির ঘাড়ের চুলগুলো হাত দিয়ে সরিয়ে সেখানে আলতো করে চুমু খেয়ে বলল, বউ, ও বউ। অদিতি বেশ বুঝতে পারছে সাইফের গলার স্বরে কি উদ্দেশ্য এসেছে সে, তাই পাত্তা দিল না সাইফকে। চলে গেল আলমারির কাছে। ওখানে সাইফের ঘড়ি, কিছু দরকারি ঔষধ আর মোবাইল চার্জার, সেগুলোও ব্যাগে ভরে নিল। অদিতি যেখানে যাচ্ছে সাইফও আঁচল ধরে পেছনে পেছনে যাচ্ছে। অদিতি সাইফের এমন বাচ্চাপনা দেখে বলল, কি করছেনটা কি? আমার আঁচল ধরে এমন করছেন কেন? সাইফ অদিতির আঁচল কামড় দিয়ে ধরল। কতদিন তোমায় আদর করি না বউ, বলো? ঢং করবেন না। কালই আমরা বাড়িতে যাব। আপনার এসব নাটক আপাতত বন্ধ রাখুন। সাইফ অদিতির কোমর টেনে ধরে নিজের দিকে আরো মিশিয়ে নিয়ে বলল, তুমি তার মানে বলতে চাইছো বাড়িতে গিয়ে? অদিতি সাইফের কথা শেষ করতে দিল না। মুখ চেপে ধরল। বুকের ধুপধাপ কতগুলো কিল বসিয়ে বলল, নষ্ট মন মানসিকতা নিয়ে থাকে। নষ্ট লোক একটা। যান সরুন। সাইফ আরো টেনে ধরল অদিতিকে। জোর করে জড়িয়ে ধরে কতগুলো চুমু খেলো। অদিতি রাগ করতে করতে শেষমেশ নিজেও হেসে ফেলল। ছাড়ুন বলছি, কেউ দেখে ফেললে কি ভাববে? ছি। সাইফ সরে দাঁড়ালো। নিজের কলারটা ঠিক করে বলল, ওকে, তাহলে বাড়িতে গিয়েই সব হবে, কেমন? বিকেল থেকে নদী এক নাগাড়ে কল করে যাচ্ছে তুমুলকে, ধরার নামই নেই। নদী চিন্তিত হয়ে এদিকে ওদিকে পায়চারি করছে। রাত ৯টা বেজে গেছে, এখনো কল ধরছে না তুমুল। নদী ফোনটা সোফার উপরে রেখে মনমরা হয়ে কুশনটা হাতে নিয়ে বসলো। অমনি কল আসলো তুমুলে। নদী রিসিভ করে কানে নিল। হ্যালো বলার আগেই তুমুল বলল, দরজা খোলো। নদীর চোখ বড় বড় হয়ে আছে। একটু আগে আঞ্জুমানের সাথে কথা হয়েছে, কালকে ভোরবেলায় বাড়িতে ফিরে আসবে তারা। এই লোকটা এর মধ্যে কেন এসেছে? নদীর দ্রুত গিয়ে দরজাটা খুলে দেয়, কিন্তু তুমুল ভেতরে ঢুকতে নিলে ২ হাত দিয়ে বাধা হয়ে দাঁড়ায়। দাঁড়ান দাঁড়ান, সকালে বাড়ির সকলে ফিরে আসবে, আপনি আজ থাকবেন না, প্লিজ যান, প্লিজ প্লিজ। তুমুল নদীর হাতটা সরিয়ে দিয়ে গটগট করে ভেতরে ঢুকে এলো। বাধ্য হয়ে নদীও দরজাটা বন্ধ করে তুমুলের পেছনে পেছনে গেল। তুমুল ড্রয়িং রুমে ১ সেকেন্ডও দাঁড়ালো না, সোজা চলে গেল নদীর ঘরে। নদী দৌড়ে এসে এ তুমুলের সামনে দাঁড়ালো। খানিকটা যেতেই বলল, কি বলছি শুনতে পাচ্ছেন না আপনি? আপনি কি চান? আমার বাড়িতে কোনো সমস্যা হোক? বলছি তো সকালে সবাই ফিরে আসবে, আপনি এখন যান, আজকে থাকবেন না। তুমুল কেমন অসহায় ভাবে তাকালো নদীর দিকে। মাথা নিচু করে ছোট করে বলল, আমার তো আমার বউয়ের সঙ্গে থাকতে ইচ্ছে করে, এটা কি দোষের কিছু? নদী এবার একটু দমে আসে, দীর্ঘশ্বাস ছেড়ে বলে, দেখুন, আমিও জানি এটা দোষের কিছু না। আমি আপনার বিবাহিত হালাল স্ত্রী। কিন্তু এখন পরিস্থিতিটা এমন। তুমুল নদীর কথা শেষ করতে দেয় না। হাত ইশারা করে থামতে বলে নদীকে। হাতে থাকা প্যাকেটটা নদীর হাতে ধরিয়ে দিয়ে বলে, ভালোবাসলে পরিস্থিতি বুঝতে হয় না। পরিস্থিতির দোহাই, খুবই জঘন্য একটা জিনিস আমার কাছে। পরবর্তীতে এমন এক্সকিউজ আমাকে দেবে না। তুমুল বেরিয়ে যেতে লাগলে নদীর তুমুলের বাহু টেনে ধরল, শুনুন আপনি। তুমুল এক ঝটকা নদীকে দিয়ে নিজের থেকে সরিয়ে নিল। ব্যাস, আর কোনো কথা বলবে না তুমি। আমি চাইলে তোমাকে এতদিন আমার নিজের বাড়িতে নিয়ে যেতে পারতাম। তোমার বাড়ির লোকের সাথে আমার বিয়ের ব্যাপারটা নিয়ে কথা বলতে পারতাম। কিন্তু আমি বলিনি, কারণ তুমি চাওনি। সবকিছু তো নিজের মন মতো হয় না নদী। জীবনটা তো আমাদের দুজনের। এখানে দুজনের মতামতেই থাকা উচিত। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করেছি। স্ত্রী তুমি আমার। তোমাকে ছাড়া থাকতে পারি না আমি। নদী মাথা নিচু করে ফেলে। এর বিপক্ষে যুক্তি দেওয়ার মতো কোনো কথা নদীর নেই। তুমুল আবারও বলে, তোমার যদি কখনো মনে হয় যে আমাকে ছাড়া তুমি থাকতে পারছো না, আমাকে কল দিও। আমি সেই দিন আসবো। আর তার আগে আর তোমার চোখের সামনে আমি আসবো না।
তুমুল যখন দরজা পেরিয়ে বেরিয়ে যায় তখনই নদী কেঁদে ফেলে। তুমুল নদীর কান্নার শব্দে আবার ফিরে আসে। নদী ভাবে তুমুল চলে গেছে। ফ্লোরে বসে কান্না করতে লাগলো। তুমুল এসে নদীর সামনে দাঁড়ায়। নদী তুমুলের পা দেখে কান্না বন্ধ করে ফেলে। ওপর দিকে তাকিয়ে দেখে তুমুল ওর দিকে তাকিয়ে আছে। নদীকে টেনে তুলল তুমুল, আলতো করে বুকে জড়িয়ে নিল। ভালোবাসার মানুষের উষ্ণতা পেয়ে নদীর কান্না যেন আরো ফেটে পড়ল। তুমুলের বুকের শার্ট খামচে ধরে আরো জোরে জোরে কাঁদতে লাগলো। তুমুলের ঠোঁটে মিটিমিটি হাসি। নদীর মাথায় ছোট ছোট কয়েকটা চুমু খেয়ে বলল, সরি বাবুই, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। নদীকে দিয়েই চলে এসছে, কেঁদেই চলেছে। তুমুল নদীর পিঠে আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলল, সরি পাখি, আর বকবো না, কখনো না। নদী কান্না করতে করতেই বলল, বলেন কেন আসবেন না? বললেন কেন আসবেন না আর? রোজ আসবো আমি বাবুই। আমার পাখিকে না দেখে কি আমি থাকতে পারি নাকি? নদী চোখ মুছে তুমুলের থেকে একটু দূরে সরল। মাথা নিচু করেই বলল, ওরা যদি ভোরে চলে আসে আর আপনাকে দেখে ফেলে তার জন্য আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিয়েই চলে যাব। প্রমিস। নদী কথা বলে না। আগের মতোই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কাল আসলেন না কেন? আজ না এসে গতকাল আসতেন। গতকাল তো তোমার শরীর ব্যথা ছিল। নদীর চোখ বড় বড় করে তাকায় তুমুলের দিকে। তুমুল চোখ মারে। নদী রেগে বলে, থাক, থাকা ক্যান্সেল, চলে যান। সত্যি যাব? না। তুমুল শব্দ করে হেসে জড়িয়ে ধরে নদীকে। আমার মিষ্টি বউটা। সকাল সকাল প্রধান বাড়িতে ফের কান্নাকাটি পড়েছে। বাড়ির বড় ছেলের বউরা ঢাকায় ফিরেছে আবার। লতিফা চেয়েছিল আরো গোটা কয়েকটা দিন থাকুক, কিন্তু বাড়িতে মেয়ে দুটো একা আছে। তার উপরে তাদের কাজ বাজ সব ফেলে চলে এসেছে। সেগুলো করতে হবে। তুজা মনমরা হয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। কবিতা কান্না জুড়েছে, ছোট মাকে যেতে দিবে না। সকলকে গাড়িতে তুলে দিয়ে লতিফা বেগম গেটের কাছে দাঁড়িয়ে কান্না করতে লাগলো। তুজা মাকে ভেতরে নিয়ে আসে। লতিফা কান্না করতে করতে বলে, মা তো চইল্লা গেল না গা, এই ঘরে আর আমার মন বইব না। তুই এক কাম কর বাবা, তুই যেবারে বিয়া কর। তুজার আত্মা ছিটকে যায় আরেক জায়গায়। ওই ধাড়ি খাসিরে বিয়া করবে তুজা? জীবনেও না। জেবার কথা মনে হতেই তুজার মনে পড়ল, জেবা তো হাসপাতালে এখনো, ওকে দেখে আসা উচিত। কিন্তু মাকে এই কথা জানানো যাবে না, নইলে ওই মোডারে আমার ঘাড়েই গসাইয়া দিব। আচ্ছা আম্মা, কবিতারে দেখো যেন বাড়ির বাইরে না হয়। আমি যামু এক জায়গায়। লতিফা ঘরে গিয়ে অহাবের পাশে বসলো। মানুষটা বড় শোক পেয়েছে। সাইদদের বাড়ি পৌঁছাতে 10টা বাজলো। দিঘি ড্রয়িং রুমে বসে বসে পড়ছে। কলিং বেল বাজতেই দরজা খুলে গিয়ে সবাই ভেতরে আসে একে একে। আঞ্জুমান দিঘিকে বলে, নদীকে বলতো তোর চাচ্চুর ঔষধটা একটু দিয়ে যেতে। দিঘি কাল তাড়াতাড়ি করে ঘুমিয়ে গিয়েছিল। তুমুল যে এসেছে বলতেই পারবে না। আর আঞ্জুমানকে বলল, কিন্তু আপু তো ঘুমাচ্ছে। আঞ্জুমান ও সায়রা দুজনেই কপালে চিন্তার ভাঁজ পড়ল। নদী তো এত বেলা অবধি ঘুমায় না কখনো। শরীর খারাপ করলো নাকি? ও তো ভোরবেলায় ওঠে। দিঘি উঠে যেতে লাগলো। নদী বলল, আপু তুমি পড়ো, আমি দেখে আসছি। অদিতি গেল নদীর ঘরে নদীকে ডাকতে। দরজা টোকাচ্ছে অনেকক্ষণ হলো, কিন্তু ভেতর থেকে সারা শব্দ আসছে না। নদী তখনও ঘুমন্ত অবস্থায় তুমুলের নগ্ন বুকে শুয়ে। দরজা ঠকঠকানিতে কপাল কুঁচকায় নদী। তুমুলেরও ঘুম ভেঙে যায়। তুমুল ঘুম ঘুম কণ্ঠে বলে, এই সাত সকালে কে চলে এলো আবার আমাদের ডিস্টার্ব করতে? নদী ভাঙা ভাঙা গলায় বলল, দিঘি ছাড়া আর কে হবে? দাঁড়ান, দরজা খুলে আসছি। নদী আড়মোড়া ভেঙে উঠে যায়। চোখ ডলতে ডলতে গিয়ে দরজা খোলে। দরজা খুলতে দুজনেই চমকে ওঠে। নদীর চোখ যেন কোঠর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। ভুলে গিয়েছিল যে সকালে সবাই বাড়িতে আসবে। দরজার সামনে অদিতিও দাঁড়িয়ে আছে। অদিতিও দেখলো বিছানায় তুমুল খালি গায়ে শুয়ে আছে। নদী কাঁপা কাঁপা গলায় বলল, ভাবি আসলে। সাইব পেছন থেকে ডাকলো অদিতিকে।
কই উঠেছ নদী? অদিতিও গলা উঁচিয়ে বলল, হ্যাঁ, উঠেছি। আপনি রুমে যান, আমি আসছি। অদিতি শক্ত চোখে নদীর দিকে তাকিয়ে ভারী গলায় বলে, তোমাকে তো ভালো ভেবেছিলাম নদী আপু। তুমি এতটা নোংরা! বাড়ির কেউ বাড়িতে নেই, এই সুযোগে অন্য একটা ছেলেকে নিয়ে রুমের মধ্যে! ছি ছি, আমার বলতেও লজ্জা করছে। নদী অদিতির হাতটা ধরে বলল, তুমি যেমনটা ভাবছো তেমনটা আসলে নয়। একবার শোনো। ঘরের সামনে নদীর কান্নারত কণ্ঠ পেয়ে দ্রুত উঠে বসল তুমুল। পরনে শুধু একটা প্যান্ট। তুমুলকে উঠতে দেখে অদিতিও তাকালো সেই দিকে। পেছ নদীও পেছন ঘুরল। তুমুল দরজার সামনে অদিতিকে দেখে তাড়াহুড়ো করে শার্টটা গায়ে নেয়। বোতাম আটকাতে আটকাতে এগিয়ে আসে। ভাবি, আপনি যেমনটা ভাবছেন সেরকম কিছুই নয়। আসলে অদিতি, নদী উঠেছে। তুমুলের কথা শেষ হওয়ার আগেই সায়রা ডাকে অদিতিকে, এদিকেই এগিয়ে আসছে। নদী দুই হাতে নিজের মুখটা আটকে বড় বড় চোখ করে তাকায় অদিতির দিকে। অদিতি ধাক্কা দিয়ে নদীকে রুমের ভেতরে দিয়ে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দেয়। কি হলো বৌমা, ওঠেনি নদী? উঠেছে কাকিয়া, ফ্রেশ হতে গেল ওয়াশরুমে। সায়রা অদিতির হাতটা ধরে বলল, কয়েকটা দিন বাড়িতে খুব খেটেছো মা। যাও একটু আরাম করো, দুপুরে রান্নাটা আমি আর নদীই করে নিব। দরজার ওপাশ থেকে সব কথা শুনছে নদী আর তুমুল। অদিতি হেসে বলল, তার কোনো প্রয়োজন নেই কাকিয়া। আপনি আরাম করুন, দুপুরে রান্না আমি আর নদী আপু মিলে করে নেব। তারপর না হয় রেস্ট নিব। সায়রা স্মিত হেসে বলল, আচ্ছা, নদী এত দেরি করছে কেন বলো তো? ডাকো তো ওকে। আপনি যান, ফ্রেশ হয়ে নিন কাকিয়া, আমি আপুকে নিয়ে আসছি। অদিতির কথা মতো সায়রা চলে গেল। অদিতি দরজা খুলে ঘরের ভেতরে ঢোকে। দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। তুমুল বুকে হাত দিয়ে বড় করে শ্বাস নিল। থ্যাঙ্কস ভাবি, আপনার এই উপকার আমি জীবনেও ভুলবো না। অদিতি তাচ্ছিল্যের স্বরে বলল, এমন নোংরা একটা কাজে সাহায্য করে নিজেকে খুব বড় ঘৃণার পাত্রে রাখছে আমার। ছি নদী আপু, তুমি এতটা নিচে কবে থেকে নেমে গেলে বলো তো? অদিতি তুমুলের দিকে ফিরে বলল, আর এই যে আপনি, লজ্জা করে না আপনার? একটা মেয়েকে একা বাড়িতে পেয়ে তার সুযোগ নেওয়া? তুমুল সামান্য এগিয়ে আসলো। ভাবি, আমরা কোনো পাপ কাজ করছিলাম না। হ্যাঁ, সে তো দেখতেই পেলাম। দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে এক ঘরে রাত কাটিয়েছে। সেটাকে তো পাপ বলে না, তাই না? তুমুলকে কিছু বলার সুযোগই দিচ্ছে না অদিতি। পেছন থেকে নদী চেঁচিয়ে বলল, ভাবি, আমরা স্বামী স্ত্রী। অদিতি পেছন ফিরে নদীর দিকে তাকালো। বিস্ময়ে চোখ ছানাবড়া হয়ে গেছে তার। সন্দিহান কণ্ঠে বলল, কি বললে, আবারও বলো। এবার তুমুল বলল, ভাবি, আমরা স্বামী স্ত্রী, বিয়ে করেছি আমরা। অদিতি বাকরুদ্ধ, নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। ওরা বিয়ে কবে করলো? আর বাড়ির কাউকে না জানিয়ে নদী বিয়ে করতে পারে? এটাও সম্ভব নদীর দ্বারা? অদিতির ঘোর কাটে পায়ে কারোর স্পর্শ পেয়ে। নিচে তাকিয়ে দেখে নদী ফ্লোরে বসে অদিতির পা জড়িয়ে ধরেছে। কেঁদে কেঁদে অদিতিকে বলল, দোহাই তোমার ভাবি, কাউকে জানিও না তুমি। এই অবস্থায় বাবা মায়ের সামনে পড়লে আমি কাউকে মুখ দেখাতে পারবো না। দয়া করো ভাবি, প্লিজ। অদিতি নদীকে টেনে তুললো। আরে আরে, কি করছো? পা কেন ধরছো আপু? ছাড়ো। আমি কাউকে বলবো না, ছাড়ো। অদিতিকে এই বাড়িতে আনার পরই নদীই একমাত্র পাশে থেকেছিল। সেসব ভুলে যাবার মতো অকৃতজ্ঞ নয় অদিতি। তাছাড়া বিয়েই তো করেছে, ভুল কিছু তো আর করেনি। অদিতি একটু নরম হলো। আমি কাউকে কিছু বলবো না। কিন্তু এভাবে কয়দিন? সবাই তো সবটা জানবেই। তুমুল বলল, আপনাকে অনেক ধন্যবাদ। সময় মতো আমরাই জানাবো সকলকে। নদী অদিতির ২ হাত জড়ো করে ধরল। তুমি ভাইয়াকেও বলবে না ভাবি? আমি কাউকেই বলবো না, ভরসা রাখতে পারো। কিন্তু এখন ওনাকে এখান থেকে বের করতে হবে তো। অদিতি একটু ভেবে বলল, বাইরে দারোয়ান আছে, তাছাড়া বাড়ি ভর্তি লোক, কেউ না কেউ দেখবে। এর চেয়ে উনি সারাদিন এখানেই থাকুক, রাতে বেরিয়ে যাবে। নদী অবাক হয়ে বলে, কি বলছো? পাগল হয়ে গেছো? সারাদিন বাড়িতে কি করে থাকবে? অদিতি বলল, এমনিতেও তোমার রুমে সারাদিন দিঘি ছাড়া কেউ আসে না।
মা, কাকিয়া কেউ বেশি বের হবে না সারাদিন। তুমি ভেতর থেকে দরজাটা বন্ধ করে থাকবে। আমি বলবো তুমি পড়ছো। ওকে? ওকে। অদিতি চলে যেতেই দুজনেই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। নদী আলগোছে মাথা রাখলো তুমুলের চওড়া বুকে। দুজনে গোসল করে নিল। কিন্তু খিদেতে পেট জ্বলে যাচ্ছে দুজনের। তুমুল বিছানায় বসে আছে আর নদী রুমের মধ্যে পায়চারি করছে। অদিতির রান্না হবে, তবেই না খাবার নিয়ে আসবে। সাইফও রুমে বসে বসে ভীষণ বিরক্ত হচ্ছে। আজ অদিতিকে খুব কথা শোনাবে। সব সময় দূরে দূরে থাকা। আজ মজা বোঝাবে। এক কাপ কফিও ভীষণ দরকার। বাধ্য হয়েই নিজেই গেল অদিতির খোঁজে। কানে ব্লুটুথ দিয়ে গান শুনতে শুনতে সিঁড়ি দিয়ে নামছে। হঠাৎ খেয়াল করলো গেটের সামনে কারোর জুতা রাখা। ছেলের জুতো। কিন্তু পুরুষ মানুষ এই বাড়িতে তো তিনজনই আছে। বাবা, কাকা, কেউই এই ধরনের জুতা পরে না। এটা সাইফের জুতাও না। তাহলে কার? বাইরে কারোর জুতা ভেতরে কি করে আসবে? অদিতি কয়েকটা পরোটা আগেই ভেজে নিয়েছে, সাথে ২টা ডিম আর ২টা ছোট বাটিতে সবজি। নদী কালকে রাতে বানিয়েছিল সবজিটা। ওদের খেতে দিতে হবে তো। দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়ে খাবারের ট্রেটা নিয়ে রান্নাঘর থেকে বের হচ্ছে, অমনি সাইফের মুখোমুখি হলো। সাইফ ভুরু কুঁচকে তাকিয়ে আছে অদিতির দিকে। কার জন্য খাবার নিয়ে যাচ্ছ এই সময়? নদী আপুর জন্য। বেচারি পরীক্ষার কদিন পর খুব পড়ছে। পড়ার চাপে খাবারই খেতে পারেনি সকাল থেকে। ও, তা ২টা কেন সব? অদিতি আমতা আমতা করে বলল, হো, একটা নদী আপুর, আরেকটা দিঘির। সাইফ অদিতির দিকে একটু এগিয়ে এসে বলল, অন্যের পড়াশোনা নিয়ে খুব চিন্তা না? আপনার যে কলেজের ক্লাস শুরু হয়ে গেছে, সেই বিষয়ে ভেবেছেন? অদিতি একটু পিছিয়ে গিয়ে বলল, কাল থেকে যাব, মনে যেন থাকে। আর আর তাড়াতাড়ি খাবারটা দিয়ে রুমে আসেন, আপনার আজ হচ্ছে। কিন্তু আমাকে তো রান্না করতে হবে। সাইফের রক্তচক্ষুর দিকে তাকিয়ে চুপসে গেল অদিতির মুখ। মাথা নিচু করে আলগোছেই হাঁটা দিল নদীর ঘরের উদ্দেশ্যে। সাইফ এখনো একই জায়গায় দাঁড়িয়ে। আজ ছাড়বে না অদিতিকে কোনোভাবেই। অদিতি খানিক আগেই আবার পেছনের দিকে তাকালো। সাইফ পকেটে হাত গুজে রান্নাঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে। এখন অদিতিকেই দেখছে। অদিতি ফের গেল এগিয়ে। নদীর ঘরের সামনে গিয়ে দরজাটা ২ বার টোকা দেওয়ার পর নদী ভেতর থেকে জিজ্ঞেস করলো, কে? অদিতির গলার স্বর সতর্ক। নদী আপু আমি, দরজা খোলো। নদীর স্বস্তির নিঃশ্বাস নিয়ে দরজাটা খুলে দিল। এসে এসো, ভেতরে এসো। অদিতি খাবারের ট্রেটা নদীর দিকে এগিয়ে দিয়ে বলল, এখন যাওয়া যাবে না আপু, ওইদিকে তোমার ভাইয়া দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি করে খাবারটা নাও, আবার দরজা ভেতর থেকে বন্ধ করে দাও। নদী দেরি করল না। খাবারের ট্রেটা হাতে নিয়ে ভেতরে রেখে অমনি দরজাটা আবারও ভেতর থেকে ছিটকিনি তুলে দিল। সাহেব গ্যাঁট হয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে। অদিতি এত পথ দ্রুত হেঁটে এলেও সাইফের কাছাকাছি আসতেই হাঁটার গতি থামিয়ে দিল। সাইফ পকেটে গোজা হাতটা বের করে অদিতির কাঁধ জড়িয়ে ধরে বলল, চলো। অদিতি নরম গলায় বলল, এমন করে না লক্ষ্মীটি। দেখুন ১২টা বেজে গেছে। এখন রান্না করব। তারপর বাড়ির সকলে খাবে। সো হোয়াট? আমি বাইরে থেকে খাবার অর্ডার করে দিচ্ছি। আধা ঘন্টার মধ্যে চলে আসবে। মা কাকিয়াকে বলে দিব তোমার শরীর ভালো না। এখন রুমে চলো। এর ওপর অদিতি আবার কিছু বলতে পারবে নাকি? বাধ্য মেয়ের মতো চলে গেল সাইফের সাথে। অদিতি ঘরে ঢুকলে সাইফও পেছনে পেছনে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। অদিতি রাগে গজগজ করতে করতে গিয়ে খাটের উপরে বসলো। এখন দিনে দুপুরে ঘরের দরজা বন্ধ করে বসে থাকুন। সাইফ কাছে এগিয়ে আসতে আসতে বলল, আমি কি নাকি যে বসে থাকার জন্য দরজাটা বন্ধ করেছি? অদিতির চোখ রসগোল্লার মতো করে সাইফের দিকে তাকালো। সাইফ অদিতির চাহনিতে একটু অবাক হয়ে ভুরু নাচালো। ভাইয়ের থেকে শিখছেন তাই না? আপনাকে তো কখনো গালি দিতে শুনি না। সাইফ শব্দ করে হেসে ফেলল। অদিতির পাশ ঘেঁষে বসে বলল, যাই বলো, দাদা ভাইয়ের গালাগালগুলো ভালোই লাগে বলো।
আপনার লাগতে পারে, আমার মোটেও লাগে না। ছিঃ! কি মুখের ভাষা ওনার! কি কথার সিঁড়ি! ছো বড় ছোট কিচ্ছু মানে না। সাইফ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দাদাভাই বদলে গেছে দেখে ভালো লাগলো। কিন্তু অদিতি, তারপরেও নিশ্চিত হতে পারছি না আদৌ কি লোকটা ভালো হলো, নাকি মেহেরজানের শোকে কিছুদিন নীরব হয়ে গেছে মাত্র। সাইফ অদিতির ঘরের পাশে চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিয়ে আঙ্গুল গলায় আদুরে গলায় বলল, এই বউ, কি ভাবছো অত? অদিতি এখনো ভাবনায় ডুবে। তুজার প্রতি ভয় এত দ্রুত কাটবে না ওর। যে নৃশংস রূপ তুজার দেখেছে, সেই রূপ থেকে তুজা এত দ্রুত বেরিয়ে আসবে। কিন্তু অদিতি বোধহয় জানে না, ওই নৃশংস পাষাণ লোকটার ভেতরেও একটা ত্যাগী রূপ রয়েছে। আপনজনের ভালোর জন্য লোকটা নিজের সর্বস্ব বিলিয়ে দিতে সবসময় প্রস্তুত থাকে। যদি সবার সামনে দেখায় তার জিদটাই বড়, কিন্তু ভেতরের থেকে তার সম্পূর্ণ ভুল। নিজের পরিবার আর ভাই বোনের ভালোর জন্য সে চরম পর্যায়েও পৌঁছে যেতে পারে, যা সকলেরই অজানা। অদিতির ঘোর কাটল ঘাড়ে প্রচণ্ড ব্যথায়, কোঁকড়িয়ে উঠল ব্যথায় সে। আনমনে হয় কিছু ভাবতে দেখে সাইফি অদিতির ঘাড় বরাবর জোরে একটা কামড় বসিয়ে দিয়েছে। কামড়ের তীব্রতা খুবই বেশি ছিল। অপ্রস্তুত অবস্থায় এমন কামড় অদিতিকে মারাত্মক যন্ত্রণা দিয়েছে। ব্যথায় চোখ ছলছল হয়ে এলো তার। নাকের পাটাটাও ফুলে লাল হয়ে গেল। সাইফ অদিতির দিকে একবার তাকিয়ে আবারও কামড় দেওয়া জায়গায় হাত বোলাতে লাগলো। বেশি ব্যথা পেয়েছো বউ? অদিতি সাইফের হাতটা সরিয়ে দিল নিজের কাঁধ থেকে। চোখের পানিগুলো টলমল করছে। সাইফ নিজেও খেয়াল করেনি এতটা ব্যথা লাগবে, যে বউটা কেঁদেই ফেলবে। সাইফের কোনো আদর আর মানল না অদিতি। কষ্ট পেয়েছে ভীষণ। সাইফ যতই বোঝানোর চেষ্টা করছে, অদিতি ততই অভিমান দেখিয়ে সরে যাচ্ছে। এক পর্যায়ে বেরিয়ে গেল রুম থেকে। সাইফও ছাড়ল না, নিজেও গেল পেছনে পেছনে। কিন্তু ভাগ্য ওদের সাথে এক্কা দোক্কা খেল। সিঁড়ি দিয়ে নামতেই সামনে পড়ল আঞ্জুমান। অদিতির কান্নারত লাল মুখশ্রী দেখে ভুরু গুটিয়ে নিল। সাইফও দৌড়ে থামিয়ে এক জায়গায় চুপ করে দাঁড়ালো। আঞ্জুমান এগিয়ে এসে অদিতির মুখে হাত দিয়ে বলল, কি হয়েছে বাবু, কাঁদছিস কেন? এই সাইফ, কি করেছিস ওকে? সাইফ মনে প্রাণে দোয়া করছে, আল্লাহ, এই মেয়ে যেন আবার মুখকে কিছু না বলে দেয়। অদিতি কিছু না বলে চোখ মুছতে মুছতে এক দৌড়ে চলে গেল রান্নাঘরে। এবার সাইফকে বাঁচাবে আঞ্জুমানের থেকে কে? তুই বকেছিস ওকে? না না, একদম না। তাহলে? আঞ্জুমান সন্দিহান চোখে তাকায় সাইফের দিকে। সাইফ এক নাগাড়ে আহ, দুই দিকে ঘাড় নাড়ে। আঞ্জুমান কটমট করে তাকিয়ে বলে, সি বাবু, তুই বৌমার গায়ে হাত তুলেছিস? দাঁড়া, আজই তোর বাবাকে বলছি। এত বড় অসভ্য তুই কোথা থেকে শিখলি? আঞ্জুমান বকতে বকতে চলে গেল নিজের ঘরে। সাইফ থম মেরে দাঁড়িয়ে রইল। কি হয়ে গেল? তার মাথার ওপর দিয়ে গেল সব। চেঁচাতে চেঁচাতে আবারও রান্নাঘরের দিকে ছুটল। আরে ওই বালের বউ! সাইফ হঠাৎই খেয়াল করলো নদীর ঘরের সামনে কোনো পুরুষের অবয়ব। অদিতির কথা বাদ দিয়ে হাঁটা দিল নদীর ঘরের দিকে। একটু আগেও নদীর ঘরের দরজা খোলা দেখা গেলেও সাইফ কাছাকাছি আসতেই নদী দরজাটা বন্ধ করে দিল। সাইফ দরজা টোকা মেরে ডাকলো, নদী, এই নদী, ঘরে আছিস? নদীর আত্মাটা কেঁপে উঠল সাইফের কণ্ঠ শুনে। ফিসফিস করে তুমুলের কানে কানে বলল, 100 বার করে বললাম বাইরে না যেতে, এখন কি হবে? আমি কি করব? ইম্পর্টেন্ট কল, রুমে নেটওয়ার্ক পাচ্ছিল না। এখন আপনার নেটওয়ার্কের ধুয়ে খান ভাইয়া। কি রে, শুনতে পাচ্ছিস না আমার কথা? সাইফের ধমকে নদী আবারও কেঁপে উঠল। দরজাটা খুলবি নাকি ভেঙে ফেলবো?